আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে আমাকে আলমগীর ভাই? এহ, একটু 1 মিনিট প্লিজ। দণ্ডবিধি আইন আলোচনা চলমান আমাদের, না? আমাদের গত ক্লাসে দণ্ডবিধি আইন ছিল কত পর্যন্ত? 113 বা 14 পর্যন্ত হয়তো আলোচনা ছিল। আইন বলে বাধ্য তত্ত্বের ভুল কোনো কিছু অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইনের 76 দ্বারা আইন সমর্থিত কার্য ভুল ধারণা বশত অপরাধ নয়, 79 দ্বারা। তাহলে দুইটার ভিতরে মূল বিষয়টা আমাকে মনে রাখতে হবে, একটা হলো আইন বলে বাধ্য, আর একটা হলো কি তত্ত্বের ভুল। এটা হলো 76 দ্বারা আলোচনা, 79 দ্বারা হলো আইন সমর্থিত কার্য ভুল ধারণা বশত। আইন সমর্থিত কি ভুল ধারণা বশত। বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা হলো দণ্ডবিধানের 77, বিচারকের আদেশে কি এটা হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো আপনি ফোনটা কথা শুনতে কি কোনো প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে? আচ্ছা, ফৌজদারি দণ্ডবিধি আইনের 80 ধারা আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো কিছু অপরাধ নয়। কেন? অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে, অবগতি ব্যতিরেকে এবং সরল বিশ্বাসে সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর কোনো ক্ষতি নিবারণ কল্পে কোনো কিছু অপরাধ নয়, যদি সেটা কি উদ্দেশ্যে হয়? অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে হয়। এভাবে দুইটা দুইটা অপশন প্রশ্নের ভিতরে আসবে, একটা অপশন প্রশ্নের ভিতরে আসবে না। ঠিক আছে, এইভাবে প্রশ্নটা করে দিবে। কিভাবে প্রশ্ন করে দিবে যে সম্ভাব্য ক্ষতিকারক কার্য, সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর ক্ষতি নিবারণ কল্পে কোনো কিছুই অপরাধ নয়, কি পরিস্থিতিতে? তার মানে বুঝতে হবে আপনাকে পরিস্থিতিটা কি, যে এই পরিস্থিতিটা হলো যে অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে। এই জায়গাটা আপনাকে বের করতে হবে। যখন এই বিষয়গুলো ধরতে পারবেন, তখন যে কোনো প্রশ্ন আপনার জন্য সহজ হবে। 82 দ্বারা 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কিছু অপরাধ নয়। 83 9 বছরের বেশি 12 বছরের কম যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে অপরাধ হবে না। মস্তিষ্ক বিকৃতি বা পাগল ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য নয়, দ্বারা হবে 84 দ্বারা। 85 মাতাল ব্যক্তির কাজ কেন অপরাধ নয়? কারণ অনিচ্ছাকৃত এবং অজ্ঞাতে, তাই না? এই জন্য অপরাধ নয়। 86 দ্বারা ইচ্ছাকৃত এবং জ্ঞাতসারে, তাহলে সেই ক্ষেত্রে সে কি পাবে না? অপরাধের দায় থেকে সে রেহাই পাবে না। তারপর আসেন দণ্ডবিধি আইনের 87 দ্বারা মৃত্যু বা গুরুতর জখমের উদ্দেশ্য নয়, মৃত্যু বা গুরুতর জখমের জন্য কোনো অভিপ্রায়
নেই। সম্মতি সহকারে কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য নয়। ধারা হলো দণ্ডবিধি আইনের 87 ধারা। মৃত্যু বা গুরুতর জখমের কোনো উদ্দেশ্য নেই, সরল বিশ্বাস আছে, সম্মতি আছে, উপকার বা মঙ্গলের ইচ্ছা আছে, এই অবস্থায় কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য নয়। ধারা হলো দণ্ডবিধি আইনের 88 ধারা। 88 ধারার চাইতে 92 ধারার ক্ষেত্রে একই রকম কথা, শুধু একটা কথা বাদ দিবেন, সম্মতি নাই। কি নাই? সম্মতি নাই, অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। বাকি সবগুলো ঠিক আছে। 89 এর সম্মতি আর 88 সম্মতির মধ্যে পার্থক্য কি? 88 ধারা হলো ব্যক্তির নিজের সম্মতি, 89 ধারা হলো অভিভাবকের সম্মতি। তাহলে 89 ধারা কোন অভিভাবক? কার অভিভাবক? ক, পাগলের অভিভাবক? খ, শিশুর অভিভাবক? গ, কোনো ব্যক্তির অভিভাবক? নাকি কোনো নারীর অভিভাবক? এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে শিশু বা পাগলের অভিভাবক। শিশুর ক্ষেত্রে কত বছরের কম? 12 বছরের কম। দণ্ডবিধানের 90 ধারার আলোচনার বিষয়বস্তু হলো যে সম্মতি কাকে, সম্মতি কাকে বলে, এটা সংজ্ঞা আর কি। সম্মতি বলতে কি বোঝেন? তাহলে সম্মতি কাকে বলে লিখবেন, যদি যে সম্মতিগুলা তত্ত্বের ভুল ধারণাবশত হয় বা ভ্রান্ত ধারণার ফলে হয়ে থাকে, সেটা সম্মতি হয় না। অথবা কোনগুলো সম্মতি? তত্ত্বের ভুল বা ভ্রান্ত ধারণা বা বলপূর্বক ছাড়া অন্যগুলো সম্মতি হয়। 12 বছরের উপরে বয়স্ক যেগুলো, সেগুলো সম্মতি হয়। মস্তিষ্ক বিকৃতি ব্যতীত অন্য ব্যক্তি সম্মতি কি হয়? সম্মতি হয়। মানে যেগুলো হয় এগুলো কি করবেন, একটু ঘুরায় লিখে দিবেন, একটু কি করবেন, ঘুরায় লিখে দিবেন, বাস হয়ে যাবে। 90 ধারা, 91 ধারা হলো সম্মতি আছে কাজের ভিতরে, কিন্তু আমরা এই কাজটা করব না। আমরা জানি সম্মতি সহকারে কাজ করলে অপরাধের দায় থেকে কি পাওয়া যায়? রেহাই পাওয়া যায়, এরকম না? কিন্তু এমন একটা কাজের সম্মতি সহকারে আপনি করলেন, এই কাজটার ভিতরে কি আছে, একটা অপরাধ লুকায়িত আছে, তাহলে এই কাজটা আমরা করব না, করলেও কি পাবো না? রেহাই পাবো না। ধারা হলো কত? 91 ধারা। 93 ধারা হলো সরল বিশ্বাসে কৃত কোনো যোগাযোগ বা সংবাদ যদি বাহন বা পরিবহন করা হয়, বা সরল বিশ্বাসে কোনো সংবাদ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে না। মানে সংবাদের ফলে যদি কোনো কিছু ঘটেও যায় আর কি। 94, তাৎক্ষণিক কোনো ব্যক্তিকে আমি কি দেখাইলাম? মৃত্যুর ভয় দেখাইলাম। উজ্জ্বল নামক ব্যক্তিকে আমি এমন একটা ভয় দেখাইলাম, তার তাৎক্ষণিকভাবে এখনই তার মৃত্যুর জন্য কি সৃষ্টি হয়েছে? একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে উজ্জ্বলকে আমি 94 দ্বারা মৃত্যুর ভয় কেন দেখাইলাম? মানে তাৎক্ষণিক তার মৃত্যুর ভয় সৃষ্টি হয়েছে কেন? এই কারণে সৃষ্টি হয়েছে যে সে যদি কোনো অপরাধ না করে, আমার নির্দেশে সে একটা অপরাধ না করলে তার মৃত্যু অনিবার্য। তাহলে এই অপরাধটা সে করে ফেললো। তাহলে সে অপরাধটা কি স্বাভাবিকভাবে করছে, নাকি মৃত্যুর ভয়ে করছে, তার নিজের জীবন বাঁচানোর জন্য করছে? তাহলে সেই রেহাই পেয়ে যাবে। তবে যদি এই মৃত্যুর ভয়ের ফলশ্রুতিতে সে কি করে ফেলে, রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ যারা মৃত্যুদণ্ড হতে পারে, অথবা খুন, এরকম অপরাধ করলে সে কি পাবে না? রেহাই পাবে না। দ্বারা হলো দণ্ডবিধি আইনের কত? 94 ধারা। 95 ধারা সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এই প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই কি হিসেবে গণ্য হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হয় না। দণ্ডবিধানের 96 ধারা। এই অধিকার দেহ এবং সম্পত্তির বিরুদ্ধে, দেহ এবং সম্পত্তির বিরুদ্ধে কি করা যাবে? এই অধিকার প্রয়োগ করা যাবে। একটা প্রশ্ন আসলো পরীক্ষার হলে, একদম ছোট্ট প্রশ্ন, দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে কখন অধিকার প্রয়োগ করা যায়? দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে কখন অধিকার প্রয়োগ করা যায়? এই প্রশ্নের উত্তর কি লিখবেন? সবাই প্রশ্ন উত্তরটা তৈরি করেন। ওইটা নিয়ে যাও, তুমি ওই রুমে গিয়ে গুছাও, যাও। প্রশ্ন আসছে পরীক্ষার হলে, দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে কখন প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়? ধরেন এই প্রশ্নের জন্য 3 নাম্বার বা 4 নাম্বার আসলো, সবাই একটা উত্তর রেডি করেন যে এই প্রশ্নের উত্তরটা এটা হবে। কি শুরু করলা?
আপনাদের এটা হচ্ছে জানেন কি যে ফার্স্ট স্লাইডে যে লোকগুলো জয়েন করছেন এই লোকগুলো সব হচ্ছে আপনার মানে ভিডিও মোড অফ অবস্থায় আছেন, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আমার, ঠিক আছে? মানে সব লোকগুলো যারা ভিডিও মোডে আছেন তারা ভিডিওটা অফ করে একটু অন করেন প্লিজ। যারা ভিডিও মোডে আছেন ভিডিওটা অফ করে একটু অন করেন, কারণ আমি যে স্লাইডে আছি এখানে সব অন্ধকার, এই জন্য একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার, কারণ কাউকে দেখা না গেলে কথা বলতে একটু অসুবিধা হয়। তুমি এটা নিয়ে দেখি, শপিং ব্যাগ নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন সবাই? পাস করছেন? দেখেন পাস করছেন কিনা। প্রশ্ন কি উত্তর লিখবেন, লিখবেন দণ্ডবিধি আইন অনুসারে বা উক্ত প্রশ্ন অনুসারে যে ক্ষেত্রে দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, লিখবেন দেহের ক্ষেত্রে। লিখবেন মনুষ্যদেহ ক্ষুণ্ণকারী এমন কোনো অপরাধ বা আক্রমণ, এটা নিজের দেহ এবং অন্যের দেহ হতে পারে, সে সকল ক্ষেত্রে দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায়। সম্পত্তির ক্ষেত্রে কখন? সম্পত্তির বিরুদ্ধে যে দণ্ডবিধি আইনের অপরাধগুলো, চুরি ডাকাতি দস্যুতা, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও কি করা যায়? এই অধিকার প্রয়োগ করা যায়। এটা হলো এই প্রশ্নের উত্তর। এইটা 97 ধারার প্রশ্ন। প্রশ্নটা কত ধারার? 97 ধারা। আর যদি প্রশ্ন আসে, প্রশ্নগুলো উত্তর দেন একটু, এই জন্য আমি আসছি যে ঠিক আছে আপনারা তো গত 2টা ক্লাস এগুলো পড়ছেন, তাহলে প্রশ্ন যে বুঝলেন যে তো আত্মরক্ষার প্রতিরক্ষার অধিকার বা এই জায়গাগুলো খুব সহজ, কিন্তু প্রশ্নের জায়গাগুলো কিন্তু আসলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। এখন প্রশ্ন হলো আপনাকে কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে উত্তর দেন, কিন্তু সবাই উত্তর রেডি করেন আমার প্রশ্নের সাথে। আপনি রেডি করেন, পরে দেখেন আমার সাথে মিলতেছে কিনা। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার সময় বা প্রয়োগের ক্ষেত্রে কি পরিস্থিতিতে মৃত্যু ঘটানোর যৌক্তিকতা রহিত হয়? কত ধারার প্রশ্ন বলেন সবাই। যারা ভিডিও মোডে আছেন তারা তো দেখতে পারবো আমি, যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে কখন মৃত্যু ঘটানো যায় না, অথবা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে কখন মৃত্যু ঘটানোর যৌক্তিকতা রহিত হয়। এটা কত ধারার প্রশ্ন? আচ্ছা, বলেন। এটা দণ্ডবিধি আইনের 99 ধারার প্রশ্ন। এই মর্মে কারা একমত? মানে এই প্রশ্নটা দণ্ডবিধি আইনের 99 ধারা থেকে করা হয়েছে। এটা একমত আছেন কি আমার সাথে? একটু হাত উঠান যে হ্যাঁ এটা 99 ধারার প্রশ্ন। আর যারা দুইবার একবারও হাত উঠাবেন না তারা কিন্তু মানে আমাদের নির্দেশ পালন করতেছে না, এটা মনে করবো। আচ্ছা, তাহলে যারা হাত উঠাইছেন এটা দণ্ডবিধি আইনের 99 ধারার প্রশ্ন। আচ্ছা, এখন পরবর্তী পার্টি হাত হাত নামান, ধন্যবাদ কষ্ট করে হাত উঠানোর জন্য। ঠিক আছে, পরবর্তী হাত উঠাবেন যে এটা দণ্ডবিধি আইনের 99 ধারার প্রশ্ন নয়, এই মর্মে কারা আছেন হাত উঠান, যে এই প্রশ্নটা দণ্ডবিধি 99 ধারার নয়। আচ্ছা, এটা কখনোই কোনো অবস্থাতেই দণ্ডবিধি আইনের 99 ধারার প্রশ্ন না। এটা কখনো দণ্ডবিধির 99 ধারার প্রশ্ন না। এই প্রশ্নটা হলো দণ্ডবিধি আইনের 101 ধারা এবং 104 ধারা, 101 এবং 104 ধারার প্রশ্ন। ঠিক আছে, তাহলে 99 ধারার প্রশ্নটা কি হবে? এটা আমার কথা হচ্ছে আমি এখানে কি আমাকে অধিকার প্রয়োগ করতে না করছি নাকি মৃত্যু ঘটাইতে না করছে? মৃত্যু ঘটাইতে নিষেধ করছে। মৃত্যু ঘটানোর কোনো যৌক্তিকতা আমার নাই, কেন নাই? কারণ এইখানে আমার বিরুদ্ধে 100 ধারার দেহের ক্ষেত্রে এত বড় আক্রমণ হয় নাই, 103 ধারার সম্পত্তির ক্ষেত্রে এত বড় আক্রমণ হয় নাই। তাহলে মৃত্যু না ঘটিয়ে অন্য ক্ষতি সাধন করে আমি অধিকারগুলো কি করব? প্রয়োগ করব। এখানে আমার মৃত্যু ঘটানোর যৌক্তিকতা নষ্ট হয়ে গেছে। তাহলে 99 ধারার প্রশ্ন কি? যে কখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না আর অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ঘটানো যায় না, দুইটা কথা কি এক? দুইটা কথা কি এক? দুইটা কথার ভিতরে অনেক পার্থক্য। তাহলে বোঝার চেষ্টা করেন, এইভাবে একটু মানে আমরা গভীরে চিন্তা করলেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমরা কি করি? পেয়ে যাই। কিন্তু হয় কি, পরীক্ষার হলে সাথে সাথেই প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আমরা এটা ধরে নিই যে আমার প্রশ্ন কমন পড়ে গেছে এরকম। কিন্তু যে প্রশ্নটা আপনার 100-100 কমন পড়ছে, এর প্রশ্নটাও লেখার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? আবার চিন্তা করতে হবে, আবার চিন্তা করতে হবে আসলে কি এটা এরকমই, না একটু গভীরে চিন্তা করে দেখি তো।
যে এই প্রশ্নটা কি অন্যদিকে চলে যাচ্ছে কিনা। কারণ আপনার এই যে একটু চিন্তার ফলে আপনার কি হয়ে গেল, একটা সঠিক জায়গা, আপনি কিন্তু দ্বারা জানেন সবই, সঠিক জায়গাটা কি হয়ে গেল, বের হয়ে গেল। অতএব পরীক্ষার হলে আমরা এগুলো চিন্তা না করি, একটা প্রশ্ন কি করব না, লেখা শুরু করবো না। প্রশ্ন তো স্বাভাবিক প্রশ্ন আসছে কি, একদম একদম স্বাভাবিক প্রশ্ন আসছে কি, এই যে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। হ্যাঁ, আপনি সবাই জানেন যে গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি। আপনি কি করবেন, যে আপনি দেখবেন কি এটা কি আসলে গ্রেপ্তার কাকে বলে গ্রেপ্তারের পদ্ধতি চাইছে, নাকি ব্যতিক্রম কিছু চাইছে। হ্যাঁ, যখন আপনি নিশ্চিত হবেন যে গ্রেপ্তারের পদ্ধতি চাইছে, তখন আপনি লেখা শুরু করবেন। তখন কি করবেন, সবাই তো পদ্ধতি লিখবে, এর ভিতরে আপনি নতুন কিছু কথা ব্যবহার করার কি করবেন, চেষ্টা করবেন। নতুন কি, এক এক রকম কথা, কেউ সুন্দর উদাহরণ দিতে পারেন, কেউ সাংবিধানিক কিছু ধারা দিয়ে শুরু করতে পারেন, তাই না? মানে অনেক কিছু আসবে আস্তে আস্তে, কি নতুন বাবার কি আছে, হ্যাঁ, নতুন অনেক কিছু আছে। এগুলো আমরা আস্তে আস্তে লেখা পরীক্ষা যখন একাধারে কন্টিনিউ হয়ে যাবে, তখন এই বিষয়গুলোর প্রতি বেশি জোর দেওয়া হবে, যার দরুন আমরা দ্রুত সময়ের ভিতরে সূচিগুলো শেষ করতেছি। যদি আপনার ভিতরে আইনের গভীরতা থাকে, ধারা সম্পর্কে ধারণা থাকে, তখন আপনি কি করতে পারবেন, এই বিষয়গুলোকে আপনার মতো করে গুছাইতে পারবেন, অনেক কিছু লিখতে পারবেন। আর যদি আইনই না জানেন, তাহলে পারবেন। আর একটা হলো আইন জানেন কিন্তু আবার হাতের লেখা একদম স্লো, দুর্বল, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা বিষয় লক্ষ্য রাখবেন, অনেক লিখতেছেন পাতার পাতা, একদম খাতা ভরে ফেলছেন, লেখা আপনি নিজেই বুঝেন না, আরেকজনের বিরক্তির কারণ হয়ে যাবে। যাদের লেখা স্লো অনেক এবং লেখা অসুন্দর, তারা 4 লাইনের পরিবর্তে আপনি 2 লাইন লিখবেন। কত লাইন, 2 লাইন। যদি 2 লাইনও লিখতে আপনার সময় কভার না হয়, সুন্দর 4 লাইন অসুন্দর লেখা, 1 লাইনের সুন্দর লেখা সমান সমান। তাহলে আপনি কি করবেন, সুন্দর করে অল্পতে গুছায় নিচে দাঁড়াটা বসান। 4 লাইন 5 লাইন লিখতেছেন, 1 লাইনে তার চেয়ে বেশি নাম্বার দেওয়া পসিবল, যদি বোঝা যায় এবং এটা স্পষ্ট থাকে। তাহলে আপনার লেখার জন্য লেখাও সুন্দর হয়ে গেল, এবং আপনার সময়টাও কি হয়ে গেল, ক্যাপচার হয়ে গেল। এমন না যে এটা আপনার একাডেমিক পড়ার মতো, একাডেমিক শুধু না, অনেক উদাহরণ আছে। আমি আমার এলএলবি পরীক্ষাতে আমি আমার কলেজের টপার, আমি কখনো এত বেশি লিখি না। আমি মাস্টার্সে আমার হায়ার ফার্স্ট ক্লাস, আমি সর্বোচ্চ সংখ্যক নাম্বার পাইছি মাস্টার, 4 পয়েন্টের কাছাকাছি আমার নাম্বার মাস্টার্সে। আমার সাথে যারা বসছে বলতেছে, বন্ধু তুমি যে এগুলো লিখতেছো, এই এই একাডেমিকে কিন্তু প্রচুর লেখা লাগে। মানে আমি কি করছি, মানে আমি আপনাদেরকে লেখা ডেমো দিব, পরে খাতায় কিভাবে লিখতে হয় অবশ্যই দিব, প্রতি বছরই দেই, যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন। যে এত কম লিখে যে তুমি যে লেখা গুছাইতেছো, এই তো এগুলা কিন্তু নাম্বার কম আসবে, বেশি নাম্বার আসবে না। আমি বলছি যা আছে কপালে আমার, ঠিক আছে, দেখি যে আমার আশেপাশে কেউ নাই নাম্বার পেয়ে। অর্থাৎ সুন্দরটা কি করে, সবাই পছন্দ করে। আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব, কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, এগুলো আমার যে আইনের শিক্ষক, আমার আইনের গুরু আমাদেরকে হাতে ধরে কলমে শিখাইছে, যে এইভাবে লিখবা। এই যে বয়সন্যরও বা অন্তুস্তরও যাই বলেন, এর নিচে ফুটাটা আমরা কি দেই, একটা বিন্দুর মতো, একটা টুকা দিই, এরকম না। এটা কি হবে, এটা একটা বৃত্তর মতো হবে। এরকম অসংখ্য নিয়ম আছে, ঠিক আছে। এই মানে কিভাবে মাত্রা দিলে লেখা সুন্দর দেখা যায়, হাতের লেখা সুন্দর করার জন্য আপনার মাত্রা অবশ্যকীয় দিতে হবে। মাত্রা দিয়ে লেখা, মাত্রা যদি না থাকে লেখা সুন্দর হবে না। এরপরে লাইন, লাইন থেকে লাইনে যদি অনেক বড় স্পেস হয়, গ্যাপ গুলো বড় হয়, আপনার এই লেখাও কি হবে না, সুন্দর দেখা যাবে না। এরপরে একটা বাক্য থেকে একটা বাক্য দূরত্ব, এগুলো তো আমরা লিখছি, আপনাদের লিখে দিছি না, যে হাতের লেখা সুন্দরের কৌশলগুলো লিখিত আকারেই তো দিছি। যদি মনে না থাকে আবার দিয়ে দিব, যে হাতের লেখা সুন্দর এবং উপস্থাপন কৌশলগুলো সম্পর্কে আমরা পরীক্ষা সম্পর্কিত প্রথম এবং দ্বিতীয় নির্দেশনা আপনাদেরকে আগেই প্রদান করছি কিন্তু। আচ্ছা, আবার দিয়ে দিব। হাতের লেখা সুন্দরের কয়েকটা টিম আছে। অক্ষর থেকে অক্ষরের দূরত্ব কাছাকাছি হবে একটু, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর অনেক দূরে দূরে বসাইতেছেন, এই লেখা জীবনে ফুটবে না। একটা বাক্য থেকে আরেকটা বাক্যর মাঝখান থেকে একটা গাড়ি চলে যাবে। যে এখানে লিখছেন আদালত, আদালতের পাশে আপনি লিখতেছেন কি, ধরুন আসামি লিখতেছেন, দুইটার মাঝখানে একটা বিশাল বড় স্পেস হয়ে গেছে, এই লেখা জীবনও সুন্দর হবে না। তাহলে অক্ষর থেকে অক্ষরগুলো কাছাকাছি বসাবেন, একটা বাক্য থেকে আরেকটা বাক্যের দূরত্ব সমান রাখবেন, লাইন থেকে লাইনের দূরত্বগুলো কি রাখবেন, সমান রাখবেন, মাত্রাটা দিবেন। আর সবচাইতে বড় কথা হলো, আপনি যতটুকু লিখতেছেন আপনাকে মনোযোগ সহকারে লিখতে হবে। যদি মনোযোগ দিয়ে লেখেন, তাহলে হাতের লেখা সুন্দর হবে। আর যতদিন পর্যন্ত হাতের লেখা মনোযোগ আনতে পারবেন না, ততদিন পর্যন্ত হাতের লেখা আপনি গুছাইতে পারবেন না। আমি কি লিখতেছি যদি এটার প্রতি আমার প্রাণ আমার মন না থাকে, তাহলে এই লেখা গোছানো পসিবল না কোনোভাবেই। সারা জীবন লিখলেও এটা আসবে না, লেখা উঠবে না। আর আমাদের পদোন্নতি পরীক্ষার জায়গাগুলোর ক্ষেত্রে এত বেশি লেখার প্রয়োজন না, মূল জায়গাটা ওটা ফুটায় তোলেন, দ্বারাটা নিচে প্রপারলি বসেন। দ্বারা অবশ্যই আপনার 2 জায়গায় লিখবেন, একটা বডিতে লিখবেন, আর একটা দ্বারা নিচে লিখে আন্ডারলাইন দিবেন। অনেকে নিচে আন্ডারলাইন দিচ্ছে না, বডির ভিতরে শুধু দ্বারা লিখতেছে, বডির ভিতরে দ্বারা লিখছে, নিচে আর আন্ডারলাইন নেই, না এটা হবে না। আপনি বডিতেও লিখবেন, বডি বলতে কি বোঝাচ্ছি, ধরেন আমি কি লিখবো,
ধরেন ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা লিখবো, যে ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারায় যদি বাড়ির মালিক অনুমতি না দেয়, তাহলে 48 ধারা মোতাবেক দরজা জানালা ভেঙেও প্রবেশ করা যাবে। আমি যে 3 লাইন লিখলাম, 48 ধারা কিন্তু ভিতরে ব্যবহার করছে, আবার নিচে কি করব, নিচে 48 ধারা লিখে আমি ডাবল আন্ডারলাইন দিব। বলবেন এত সময় কই, আপনার পরীক্ষা যতটুকু চাই যদি এতটুকুই লেখেন তাহলে সময় থাকবে। আর যদি যা চাই তার চাইতে অনেক বেশি লেখার চেষ্টা করেন, তাহলে তো আপনি সময় পাবেন না। এই জন্যই হচ্ছে আমাদের এই গ্যাপটা হয়, যে যা চাচ্ছে তার চাইতে অনেক বেশি লেখার চেষ্টা করতেছি। আর একটা বিষয় হচ্ছে কি, এই ভুলগুলো হয় প্রশ্ন না দেখেই, না পড়ে লেখা শুরু করছি, 10 মিনিট 15 মিনিট লেখার পরে দেখি যে পুরোটাই ভুল লিখলাম, পরে আবার কাটা লাগতেছে। এই ভুলগুলো হয়। আবার হচ্ছে আপনার প্রথম প্রশ্ন লিখতে গিয়েই দেখা যায় 40 মিনিট 45 মিনিট সময় চলে যায়। কি হয়, পরীক্ষার হলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা পরীক্ষা, আমার প্রথম প্রশ্ন লিখতে চলে গেল 40 মিনিট 42 মিনিট, আমি কখন শেষ করব? এই যে এরকম অনেক ব্যতিক্রম বা অনেক কমন জটিল বিষয়গুলো আমাদের পরীক্ষার হলে গিয়া আসে। এটা কারা এই সমস্যাগুলাই পড়বে না? যারা পরীক্ষার হলে ঢুকার আগেই এই মর্মে একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে ঢুকেন, যে না আমাকে টাইম ম্যানেজমেন্ট, এক্সাম স্ট্র্যাটেজি মানে পরীক্ষার কৌশলগুলো আমাকে কি করতে হবে, আগে থেকে ক্যাপচার করে নিতে হবে। তখন পরীক্ষার হলটা আপনার জন্য একদম নর্মাল একটা জায়গা হবে, একদম রিল্যাক্সেবল একটা টাইম হবে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে এখন আলোচনা করবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে এরপরে বলতেছিলাম যে কখন প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, এই প্রশ্নের আলোচনা হলো দণ্ডবিধি আইনের কত ধারা, 99 ধারা। কখন যায় না, এখন এতটুকু পড়তেছি, কিন্তু পরে গিয়ে দেখবেন প্রশ্নের গভীরতা আরো বাড়বে। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আপনারা তো ইতিমধ্যে 99 ধারা বুঝছেন, 4টা পয়েন্ট বুঝছেন না? বুঝছেন তো? তাহলে প্রথম কি, সরকারি কর্মচারী, আপনার নাম কি আয়ুব, আপনি একজন সরকারি কর্মচারী, আপনি একটা কাজ করতেছেন, আপনার কাজের ফলে আমার ক্ষতি হইতে পারে, আমি আঘাতপ্রাপ্ত হইতে পারি, আমি কি আপনার কাজের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে পারবো, আত্মরক্ষার? পারবো না। কিন্তু আপনি আয়ুব নামক সরকারি কর্মচারী, আপনার কাজের দ্বারা আমার মৃত্যু হতে পারে, গুরুতর জখম হতে পারে, তখন আমার অধিকার প্রয়োগ করার সুযোগ আছে। এটা হলো 99-এর প্রথম অংশ। সেকেন্ড, আপনি আয়ুব, আপনার নির্দেশে জালাল নামক ব্যক্তি একটা কাজ করতেছে, আপনার নির্দেশে, সরকারি কর্মচারীর নির্দেশে। এখন জালাল নামক ব্যক্তির কাজের দ্বারাও আমার প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে দেখতে হবে আমাকে কি, যে তার কাজের দ্বারা আমার মৃত্যু বা গুরুতর জখমের কি আছে কিনা, সম্ভাবনা আছে কিনা। বলবেন এগুলা এত চিন্তা করার সময় কই, যদি চিন্তা না করে অধিকার প্রয়োগ করেন, পরবর্তীতে কিন্তু সাক্ষ্য আইনের 105 দ্বারা আপনি কি করতে পারবেন না, নিজেকে নির্দোষ বা এই অধিকার প্রমাণ করতে পারবেন না। তখন আপনি কি, অপরাধী কিন্তু হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো যে এগুলো আমরা পরে আরো গভীরে যাব। এখন যদি আমরা একদম এই ভাষ্য বা ভিতরের কথাগুলো এত গভীর আলোচনা করতে থাকি, তাহলে আমরা যেহেতু নতুন, আমাদের ভিতরে একটা ভীতি সৃষ্টি হয়ে যাবে যে এত গভীর এত কঠিন কথা। যদিও বা আপনারা এখন বর্তমানে যে অবস্থানে আছেন, এখান থেকে আর ফিরে যাওয়ার সুযোগ নাই। সুযোগ আছে ফিরে যাওয়ার? আপনারা বর্তমানে আইন পড়ে যে অবস্থানে আসছেন, আপনাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ আমি দেখি আর না। এই সময় এসে আর কেউ মানে ছেড়ে দেয় না পড়াটা। ছেড়ে দিলে যারা প্রথম মাসে ছেড়ে দিছে, দ্বিতীয় মাসে ছেড়ে দিছে, কিন্তু আপনারা কিন্তু মোটামুটি এখন 4 মাস 5 মাস রানিং, অনেক কষ্ট করে ফেলছেন, এখন এটার প্রতি একটা মায়া সৃষ্টি হয়েছে। মানে এটা আমি আপনাদেরকে পাটি মারতেছি না, কিন্তু বাস্তবতা যেটা, এটার প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে পড়া ছাড়তে পারেন না, ইচ্ছা করলে বৃহস্পতিবার বাড়ি চলে যান না, এরকম হয়ে গেছে না বিষয়টা? এরকম হয়ে গেছে, কিন্তু এটা সবারই হয়, আমারও হয়েছে, স্বাভাবিক। ইচ্ছা করলেই আপনি এখন আড্ডাবাজি করেন না, কারণ আপনি এখন পদোন্নতির স্বপ্নে বিভোর। আল্লাহ পাক কবুল করুক। এখন যা বলতেছিলাম, যে কিরকম, এখন এই প্রশ্নের কমন জিনিসের ভিতর আবার ব্যতিক্রম প্রশ্ন চলে আসবে। কিরকম প্রশ্ন? প্রশ্ন আসবে যে মোহাম্মদ ফারুক নামক একজন ব্যক্তি, খুব গভীরভাবে লক্ষ্য করেন কথাগুলা, মোহাম্মদ ফারুক নামক একজন ব্যক্তি একজন সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি না হওয়া সত্ত্বেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ফেলছে। কি করে ফেলছে? আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ফেলছে। তাহলে তার কাজের বৈধতা এবং অবৈধতা সম্পর্কে লিখুন। কি লিখবেন আপনি? কি লিখবেন? যদি জানা থাকে তাহলে লিখতে পারবেন, লিখবেন বৈধতা, অবৈধতা। ধরেন প্রথমে অবৈধতা আমরা বলি, যে তাহলে দণ্ডবিধির 99 ধারার প্রথম অংশ অনুসারে সরকারি কর্মচারীর এই কাজের দ্বারা যদি ফারুক নামক ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে, তাহলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা তার এটা কি, অবৈধ। সেকেন্ড, প্রশ্নের ভিতরে বলে দিচ্ছে যে সরকারি কর্মচারীর কাজের দ্বারা একজন ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি হয় নাই, তবু অধিকার প্রয়োগ করে ফেলছে, এটা কি বৈধ? এটা কি বৈধ করতে পারবেন? হ্যাঁ, যদি আইন জানেন তাহলে বৈধ। বলেন তো কিভাবে বৈধ?
কিভাবে বৈধ হতে পারে বলতে পারবেন কেউ? বৈধ হতে পারে যদি ওই ব্যক্তির জানা থাকে যে সে ব্যক্তি একজন সরকারি কর্মচারী কিনা, এই সম্পর্কে যদি তার বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ না থাকে বা জানা না থাকে, তাহলে এটা বৈধ হয়ে যাবে। আমি জানি না সে সরকারি কর্মচারী, আমার পরিচয় দেয় নাই। আছে না দণ্ডবিধির 99 ধারা দুইটা ব্যাখ্যা আছে, কয়টা? দণ্ডবিধির 99 ধারা আবার দুইটা ব্যাখ্যা আছে, কিন্তু যদিও বা ক্লাসে আলোচনা করি নাই, প্রশ্নের সময় কথাগুলো আবার উঠে আসবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি বিষয়টা? ইমতিয়াজ ভাই চট্টগ্রাম, আমি বুঝাইতে পারছি? স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে কতটুক লাগবে? মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা লাগবে, এছাড়া কি যাবে? যাবে না। কিন্তু আপনি করে ফেলছেন, রেহাই পাবেন? পাবেন। দেখেন আপনারা যাদের বই আছে, ভাষ্য লাগবে না, যাদের কাছে বই আছে দণ্ডবিধির 99 ধারার প্রথম ব্যাখ্যাটা দেখেন, যে সরকারি কর্মচারী কর্তৃক তার কাজ করার সময় কার্যের বিরুদ্ধে কোনো ব্যক্তি উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি অনুরূপ সরকারি কর্মচারী বলিয়া তাহার জানা না থাকিলে বা তাহার বিশ্বাস করার কারণ না থাকলে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ থেকে কি হবে না? বঞ্চিত হবে না। সে বলবে আরে সে তো সরকারি কর্মচারী, আমি জানতাম না বিষয়টা, তখন তার কাজ কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। আর দ্বিতীয়টা কি? দ্বিতীয় ব্যাখ্যাটা হলো, সরকারি কর্মচারীর নির্দেশে যখন কোনো ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে, তখন কি তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায়? যায় না, মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে। কিন্তু যাবে কি, যদি আপনার কাছে এরকম মনে হয় যে সরকারি কর্মচারীর আদেশে বা নির্দেশে কাজ করতেছে না, বা আপনি জানেন না, তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে? অধিকার প্রয়োগ করা যাবে। অর্থাৎ এই দুইটা ব্যাখ্যা কত নম্বর অংশ নিয়ে? 99-এর প্রথম এবং দ্বিতীয় অংশের উপর ভিত্তি করে এখানে আবার দুইটা ব্যাখ্যা আসছে। তাহলে এই ব্যাখ্যাগুলো মানে কি ব্যতিক্রম না? 99-এর প্রথম এবং দ্বিতীয় অংশে যেখানে কোনো ব্যক্তি অপরাধী হয়ে যাবে, এখানেও আবার তার নিরপরাধী হওয়ার কি আছে? সুযোগ আছে। সে বলবে কি? প্রথমে বলবে যে সরকারি চাকরিজীবী, আমি জানতাম না। দ্বিতীয়ত বলবে সরকারি কর্মচারীর যে নির্দেশে কাজ করতেছে, এটাও আমি কি করি নাই? জানতাম না। এই জন্য আইন জায়গাটাই হলো এরকম। অপরাধীকে নিরপরাধী করা যায়, নিরপরাধীকে আবার কি করা যায়? অপরাধী করার কি আছে? সুযোগ আছে। এরকম, এটাই হলো আইন। ঠিক আছে। যাই হোক, আমি মানে প্রশ্নের দিকে ঢুকে যাচ্ছি আজকে। আলোচনা কিন্তু আজকে আমাদের এইগুলো না, আমাদের সামনে অনেক লম্বা আলোচনা রয়ে গেছে। কিন্তু মানে প্রশ্ন পর যখন পড়া শুরু হবে, তখন আলোচনার প্রেক্ষাপটগুলো এরকম হতে থাকবে। ঠিক আছে, তখন আপনি গিয়ে বুঝবেন যে না, আমরা আগে সূচি পড়ছি, দ্বারা পড়ছি, এর বাহিরে গিয়েও বা এর ভিতরে গিয়েও আরো অনেক গভীর কি আছে, জানার বিষয় আছে। হ্যাঁ, আপনার কষ্ট হবে, কিন্তু রেজাল্টে আপনি খুশি হবেন। আপনার কষ্ট হবে আমাদের ক্লাস করা, কিন্তু আপনি আইন জানিয়ে যাবেন ইনশাল্লাহ। আইন আইন সম্পর্কে আপনার কি হয়ে যাবে? ধারণা হয়ে যাবে, আসলেই হবে ইনশাল্লাহ। দণ্ডবিধি আইনের 101 ধারা দেহের ক্ষেত্রে যখন মৃত্যু ঘটানো যায়, এগুলো পারবেন, সামনে গেলে লম্বা আলোচনা আসতেছে। 101 অন্য গতি সাধন করে, 102 আরম্ভ স্থিতিকাল, 103 সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। পারবেন না? দস্যুতা, রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ, গৃহ তাবুতে অগ্নিসংযোগ, এমন অবস্থায় চুরি, অনধিকার প্রবেশ, যে ক্ষেত্রে মৃত্যু না ঘটালে, প্রতিহত না করলে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা কি? অনিবার্য। 104 দ্বারা হলো অন্য ক্ষতি সাধন করে, সম্পত্তির বিরুদ্ধে ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ করবেন। 105 আরম্ভ স্থিতিকাল, 106 নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধে কি করা যায়? এই অধিকার প্রয়োগ করা যায়। তো মারাত্মক আক্রমণ মানে কি? জখমই যার একমাত্র পরিণতি। 106 ধারার মারাত্মক আক্রমণের মাত্রা কতটুক? ক, জখমই যার পরিণতি। খ, গুরুতর জখমই যার পরিণতি। ঘ, মৃত্যুই যার পরিণতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ, মৃত্যুই যার একমাত্র পরিণতি। এরকম পরিস্থিতিতে কি করতে পারেন? এরকম পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে আপনি কি করতে পারবেন? নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণ বিরুদ্ধে কি করতে পারবেন? অধিকার প্রয়োগ করতে পারবেন। 107 কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য প্ররোচিত করলে সে সহায়তা করেছে বলে কি হবে? গণ্য হবে। 107 দ্বারা দুইটা ব্যাখ্যা আছে, মনে আছে কিনা আমি জানি না। একটা হলো তথ্য গোপন করে, আর একটা হলো কাজ করার সময় বা এর পূর্বেই কোনো কাজে কি করলে কাজ সহজ করে দিলেন, কাজটা আগে থেকেই কিছু কি করলেন, তার কাজের অপরাধের পরটাকে কি করে দিলেন? সহজ করে দিলেন। এইভাবে মনে রাখবেন। 100 কত দ্বারা? 7-এর দুইটা ব্যাখ্যা। 108 দণ্ডবিধি আইনের দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধমূলক কাজের জন্য সহায়তা করে, তাহলে সেই ব্যক্তি দুষ্কর্মে সহায়তা করেছে বলে কি হবে? গণ্য হবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 108 দ্বারা। এই 5টা ব্যাখ্যা মনে আছে? আপনারা পারবেন? পারবেন ইনশাল্লাহ 5টা ব্যাখ্যা?
পারতে হবে ভাই, ভালো রেজাল্ট করার জন্য আপনার পারতে হবে এটা। হ্যাঁ, আপনি পরীক্ষা শেষে গিয়ে কি বলবেন জানেন? আপনি পরীক্ষার হলে এরকম বলবেন যে প্রশ্ন এত সহজ হয়েছে, সারা বছর এত কষ্টের পড়া পড়লাম। এই কথাটা অনেকের মনে আসবে, কিন্তু দেখবেন যে প্রশ্ন যে এত সহজ হয়েছে, আপনার জন্য সহজ হয়েছে কেন? এই যে এত সহজ বলে প্রশ্ন 2 বছর ধরে সবাই কি পাশ করতেছে? হ্যাঁ, এর ভিতরে যাদের প্রস্তুতি ছিল চূড়ান্ত, তাদের জন্য কি হবে এটা? অনেক সুন্দর হবে এটা। অর্থাৎ সহজের ভিতরে আপনি অনেক কি কি করতে পারবেন, অনেক কিছু গুছাইতে পারবেন। দণ্ডবিধি আইনের 108-এর 5টা ব্যাখ্যা: দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সেই কাজ না করেও কি সে দুষ্কর্মের সহায়তাকারী। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার ব্যাখ্যা: অপরাধের সহায়তা বা ষড়যন্ত্র করা হলো, অপরাধটা সংগঠিত হোক বা না হোক, সেই ব্যক্তি কি দুষ্কর্মের সহায়তাকারী। এই তুষো, এদিকে আসো, নুরাতকে নিয়ে যাও। নিয়ে যাও ওকে। ধারা হলো কত? পড়ে যাবে ল্যাপটপটা। 100 কত 8-এর 2 নাম্বার। 3 নাম্বার ব্যাখ্যা হলো, যদি কোনো ব্যক্তি কোনো পাগলকে বা কোনো পাগলকে বা শিশুকে অপরাধের জন্য সহায়তা করে, তাহলে সেই ব্যক্তি কি সে দুষ্কর্মের সহায়তাকারী। এটা হলো 3 নাম্বার ব্যাখ্যা। আর 4 নাম্বার ব্যাখ্যা হলো, দুষ্কর্মের সহায়তাকারী যে সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী যে সহায়তাকারী, সেই ব্যক্তি কি দুষ্কর্মের সহায়তাকারী। 4 নাম্বার। 5 নাম্বারটা কি? দেখছি একটা, তারপরে যাচ্ছে না। 5 নাম্বার ব্যাখ্যা হলো কি, যদি এখন আমি যে নির্দেশটা প্রদান করছিলাম, এই নির্দেশটা যেতে যেতে অনেক দূর চলে গেছে, ফাইনালি যে কাজটা করছে সেই ব্যক্তিকে আমি কি করি না, চিনি না। হয় না? একজন বড় নেতার নির্দেশে কাজ হয়েছে, কাজটা করছে কি একজন হিরোইনসির মাধ্যমে কাজটা হয়ে গেছে। হিরোইনসি তো চিনেন নাকি? হিরোইন খায় এরকম বা নেই, এরকম একজন টুকাইয়ের মাধ্যমে অপরাধ হয়ে গেছে। তাহলে ওই টুকাইকে কি ওই বড় নেতা চিনে? চিনে না। কিন্তু কিন্তু চিনুক বা না চিনুক, কিন্তু তার নির্দেশ থেকে ওই পর্যন্ত চলে গেছে, অপরিচিত হইলেও কিন্তু ওই ব্যক্তির দায় সে কি করবে, গ্রহণ করবে। এখন বলবেন ওনাকে জানবে কিভাবে? যদি জানে আর কি, যদি প্রমাণ হয়। দ্বারা কত? 108 দ্বারা। এখন বলবেন এই কথাগুলো কি কাজে লাগবে? এই কথাগুলা কাজে লাগার প্রক্রিয়াগুলা আমরা যখন প্রশ্ন পড়ব, তখন আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজে লাগবে। 108 109 দ্বারা, 108-এর বাংলাদেশের বাইরে সহায়তা, তাই না? আর 109, 109 বুঝেন এমন কেউ আছেন? 109-এর সহায়তাকারীর সাথে সংগঠনকারীর সম্পর্কটা কিরকম? এটা এমন শিষ্য, মানে যা বলছে একদম তাই করছে, এর বাইরে কিচ্ছু করে নাই, একদম হুবহু। আমি বলছি কি করার জন্য? আমি বলছি করিমের বাড়িতে অগ্নিসংযোগ করো। কাকে বলছি? আমি ফিরোজকে বলছি যে তুমি করিমের বাড়িতে অগ্নিসংযোগ করো। ফিরোজ করিমের বাড়িতে অগ্নিসংযোগ করছে। তাহলে অগ্নিসংযোগ বাড়িতে করলে তার শাস্তি নর্মালি দণ্ডবিধির 436 দ্বারা। এখন ফিরোজের বিরুদ্ধে মামলা করছে, সে করিমের বাড়িতে অগ্নিসংযোগ করছে, ফিরোজের বিরুদ্ধে কত? 436। তাহলে কার নির্দেশে করছে? শরীফুলের নির্দেশে না? শরীফুল সহায়তাকারী না? তাহলে শরীফুলের শাস্তি কত? 436। যেহেতু গড় পুরাইছে, তাহলে সে তো গড় পুরাইতে আসে নাই, 436 সে কিভাবে আসলো? সে যে সহায়তা করছে, সহায়তার জন্য। তাহলে 109 ধারাটা কিসের জন্য? শাস্তির জন্য নাকি সহায়তার জন্য? সহায়তার জন্য। 109 কোন ধরনের সহায়তার ক্ষেত্রে? যে কাজটা সহায়তার জন্য, যে অপরাধের জন্য বলছে সেই কাজটা করলেই 109। ভিন্ন কাজ করলে 109। নেট নাই, যাও। নেট সব ল্যাপটপ চলে আসছে যে এই জন্য যাও। আচ্ছা, নাকি ভিন্ন কাজ করার জন্য 109, নাকি ভিন্ন পরিণতির জন্য 109, নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো একই কাজের জন্য নির্দেশ, যে কাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি সেই কাজটাই করে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 109 হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে যদি দেখেন কোথাও 109 দ্বারা দেয়া আছে, তাহলে কি বুঝবেন? তাহলে 109 যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে সে ব্যক্তি, যে অপরাধ সংগঠনকারী ব্যক্তি, তার শাস্তির পরিমাণ সমান পাবে, অর্ধেক পাবে, নাকি দ্বিগুণ পাবে? 109 মানে সমান শাস্তিটাই সে কি করবে, ভোগ করবে। 109 বুঝেন না এমন কেউ আছেন? হাত উঠান যে আমি বুঝি না 109 দ্বারা। এটা বুঝতে হবে এই অধ্যায়গুলো, কারণ টোটাল দণ্ডবিধিকে ক্যাপচার করবে এই জায়গাগুলো। এমন কেউ আছেন যে বুঝেন নাই?
সবাই বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দণ্ডবিধানের 109, 110 দ্বারা, 110 দ্বারা যে ব্যক্তি অপরাধে সহায়তা করলো আর যে ব্যক্তি সংগঠন করলো, দুইজনের মনে অভিপ্রায় এক, এক এক অভিপ্রায়। যে ব্যক্তি অপরাধটা সংগঠন করলো এবং যে ব্যক্তি সহায়তা করলো, অভিপ্রায় কি এক? অভিপ্রায় মানে ইচ্ছা কি এক? না, অভিপ্রায় এক না, আলাদা আলাদা। এখন বলেন 110 দ্বারাই কার মনে অপরাধের অভিপ্রায়? সংগঠনকারীর মনে অপরাধ নাকি সহায়তাকারীর মনে অপরাধ? কার মনে? যে অপরাধটা সহায়তা করছে সে কিন্তু তার মনে অপরাধ আছে, কিন্তু যে ব্যক্তি অপরাধটা করতে ঘটনাস্থলে গেছে তার মনে অভিপ্রায় কিন্তু অপরাধমূলক না। অতএব সেই পরিস্থিতিতে তাহলে 110 দ্বারাই আমরা কাকে শাস্তি দিব? 110 দ্বারাই কাকে শাস্তি দিব? সংগঠনকারীকে নাকি সহায়তাকারীকে, নাকি দুইটাই সঠিক? এটাও আসবে না। যাও, যাও দেখি। দণ্ডবিধি আইনের 110, এটা উদাহরণ তৈরি করেন আপনারা। 110 দ্বারা কিরকম হতে পারে এই জায়গাটা? 110 দ্বারা কিরকম হতে পারে? আমি বলছি, আমি ফারুক ভাইকে বলছি, ফারুক ভাই ওই যে একটা ঘর দেখতেছেন, একটা বাড়ি দেখতেছেন, ওইটা আমারই বাড়িটা, ঠিক আছে, আমি আপনাকে কাজের জন্য রাখলাম, আপনার কাজ হবে কি করে বাড়িটা পুড়ে ফেলা? এই বাড়িতে কোনো লোক নিয়ে যাও না। আমি বলছি যে এই বাড়িতে কোনো লোকজন থাকে না, আপনার কাজ হচ্ছে এই ঘরটা পুরায় ফেলা, ঠিক আছে, পুরাই এসে পরে আমার কাছে আপনার টাকা নিয়ে যায় না এসে দিন শেষে। আমি কি আসলে এটা আমার বাড়ি ছিল? আমারই চললো এই বাড়িটা পুরাই ফেলবো ফারুক রেতে, কিন্তু ফারুক কিন্তু জানে না, ফারুক কিন্তু জানে না যে এর মধ্যে অপরাধ আছে, কিন্তু আমি জানি কি এই বাড়ি পুরাই ফেলতে হবে। এরকম ঘটনা ঘটে কিনা আমাদের দেশে? এখন ফারুক তো ঘর বাড়ি পুরাই ফেলছে, তাহলে ফারুক যদিও বা দেখা গেছে তার মনে অপরাধ নাই, রেহাই পেয়ে যাবে, তাহলে আমার আমার কত দ্বারা ব্যবহার করবেন বলেন? শরীফুলের জন্য হবে দণ্ডবিধির 110, 436। কত? 110, 436। এখানে কিন্তু আর 109 থাকবে না। কেন? কারণ এইখানে অপরাধের অভিপ্রায়টা শুধু আমার মনে। আর 109 যে অভিপ্রায়টা, এটা কার মনে? দুইজনের মনেই কিন্তু অপরাধের কি আছে? অভিপ্রায় আছে। ঠিক আছে, এগুলো এরকম। আর 111 দ্বারা একটা এমসিকিউ প্রশ্নের উত্তর দেন। দণ্ডবিধি আইনের 111 ধারাটা কেমন? আমি কিন্তু গত ক্লাসের আলোচনাগুলো আবার রিপিট করতেছি, কারণ কি একদিনে 30টা ধারা পড়ার আমাদের অভ্যাস আছে, পড়বো আমরা। আবার এমন আছে একদিনে 5-7টা ধারা পড়েও এই জায়গাগুলো আমরা দখলে নিতে হবে। এটাই হচ্ছে আইন জানার সিস্টেম, টেকনিক। মানে একদিনে অনেকগুলো ধারা পড়তেছি, এটা কোনো ক্রেডিট না, কিন্তু নিতে পারছি কিনা এটা হচ্ছে বড় ক্রেডিট আমাদের। এমসিকিউ প্রশ্ন দেন 111। সহায়তার ফলে যদি ভিন্ন কোনো কাজ হয়, মানে আমি একটা অপরাধের জন্য একজনকে সহায়তা করলাম, এই সহায়তার ফলে এই অপরাধটা সংগঠিত হলো, সাথে ভিন্ন একটা অপরাধ সংগঠিত হলো। উক্ত প্রশ্ন অনুসারে ভিন্ন অপরাধ, ভিন্ন মানে কি অভিন্ন, ভিন্ন মানে কি আলাদা, অন্য যে একটা অপরাধ ঘটছে এই অপরাধের দায় কি সহায়তাকারী নিবে নাকি নিবে না? উত্তর দেন। ক নিবে, খ নিবে না। উত্তর দেন। আর প্রশ্নের উত্তর কি হবে আপনারা, আমি দেখি কি বলেন। আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রশ্নটা আবার বলতেছি। শরীফুল নাসির উদ্দিনকে একটি অপরাধ করার জন্য সহায়তা করলো, অপরাধের নাম আমি বলি নাই। নাসির উদ্দিন এই অপরাধটা করলো, পাশে এই অপরাধ থেকে আরেকটা অপরাধ করে ফেললো। এই যে আরেকটা বা ওই যে আরেকটা, আরেকটা মানে কি নতুন যে অপরাধটা করলো, এটার দায় কি শরীফুল নিবে? নিলে এক আঙ্গুল উঠাবেন, নাকি নিবে না? নিবে না, নিলে দুই আঙ্গুল উঠাবেন। সঠিক উত্তর কি হবে? আমি একটু দেখতেছি আপনাদের সবাইকে। আচ্ছা, তাহলে আপনারা এই ধারাটা বুঝেন নাই। আমি যেটা বুঝলাম, এই প্রশ্নের উত্তর হবে দুইটাই সঠিক, নিতেও পারে নাও নিতে পারে। যারা 3টে আঙ্গুল উঠাইছেন তারা বুঝছেন ধারাটা। নিবে নাকি নিবে না এটা এক কথাও বলা যাবে না, নিতেও পারে নাও নিতে পারে। তাহলে কে, কখন, কিভাবে? তাহলে আমি যে বলছিলাম, আমি যে শাহাদতকে বলছিলাম কি করার জন্য? নাসির উদ্দিনের বাড়িতে চুরি করার জন্য। শাহাদত নাসির উদ্দিনের বাড়িতে কি করছে? চুরিটা করছে, সরি চুরি করছে, সাথে কি করছে? চুরি করতে গিয়ে দস্যুতাও করে ফেলছে। দস্যুতা মানে কি আঘাত করে ফেলছে চুরি করতে গিয়ে। তাহলে শরীফুল কি করবে? চুরি এবং দস্যুতা দুইটা দায় নিবে নাকি শুধু চুরির দায় গ্রহণ করবে?
দুইটা দায় নিবে। কেন? কারণ চুরি এবং দস্যুতা এই কাজের সাথে মিল আছে, কি আছে, সম্পৃক্ততা আছে, তাহলে এই দায় গ্রহণ করবে। আমি শাহাদতকে বললাম নাসিরউদ্দিনের বাড়িতে চুরি করার জন্য, শাহাদত নাসিরউদ্দিনের বাড়িতে চুরি করলো, সাথে ওখানে গিয়া দর্শনও করলো, মাইন্ড করে না, এটা বোঝানোর স্বার্থে আমি। তাহলে সেই ক্ষেত্রে কি দায় গ্রহণ করবে সে, শরীফুল? শরীফুল কোনটা নিবে? শরীফুল চুরির দায় নিতে পারে, কিন্তু অতিরিক্ত দর্শনের দায় সে গ্রহণ করবে না। কেন? কারণ চুরি দর্শনের, দর্শন চুরির সম্ভাব্য ফল না। চুরি করতে গেলে যে দর্শন হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। এটা শাহাদত, নতুন তার মনে অপরাধ জন্ম নিছে, সে করছে, এটার পূর্ণ দায় কে নিবে? শাহাদত নিবে। তার মানে ভিন্ন কাজের দায় কি সবসময় নিবে, নাকি ওই কাজের সম্ভাবনার ফল বা ওই কাজের সাথে সম্পর্ক থাকলে নিবে? ওই কাজের সাথে সম্পর্ক থাকলে নিবে। আমি বুঝাইতে পারছি 111 ধারার বিষয়টা? তাহলে এখন প্রশ্ন, 111 ধারা, আমি এখন শাহাদতকে বলছিলাম নাসিরের বাড়িতে চুরি করার জন্য, সে শুধু চুরিই করছে, সে শুধু কি করছে, চুরিই করছে। তাহলে কি আর আমার 111 প্রয়োজন আছে? 111 দ্বারা কোনো প্রয়োজন নাই। কত আমার? 109, 380। শাহাদাতের 380, শরীফুলের 109, 380। এখন চুরি করার পাশাপাশি আরো এক দুইটা অপরাধ করে ফেলছে, তাহলে তো ভিন্ন কাজ হয়ে গেছে। তাহলে শুধু চুরির জন্য তো আমার 109 থাকতো, এখন যেহেতু সাথে আরো কিছু কাজ চলে আসছে, তাহলে আমার আর 109 থাকবে না, দ্বারা কত হয়ে যাবে? 111। আর একটা কমন বিষয় বলবো আপনাদেরকে, ভালো করে বোঝার চেষ্টা করেন, এই কথাটা যদি নিতে পারেন উপকৃত হবেন। যদি পদোন্নতি পরীক্ষার হলে প্রশ্ন গিয়ে 111 এবং 113 সাথে এমন কোনো আপনার পেস লেগে যায়, আপনার কাছে মনে হচ্ছে 113 এটা কি ভিন্ন পরিণতি নাকি ভিন্ন কাজ, বুঝতে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, 111 13 দুইটা দ্বারা দিলে আপনাকে কেউ মাথায় বাড়ি দিবে? কথা বোঝার চেষ্টা করেন, বাড়ি দিবে মাথায় কেউ? তাহলে অসুবিধা কি? দণ্ডবিধির ক্ষেত্রে এই টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আপনি পরীক্ষার হল থেকে বেরোয়া একজন আরেকজনের বক্সি মারা দাঁত মাত ফাটায় ফেলাইতেছে, আর 111 হবে, আরেকজন বলে 113 হবে। আপনি হাসবেন, বলবেন আমি 111 13 দুইটাই দিয়ে আইছি। আপনার নাম্বার কাটা যাবে এখানে? কাছাকাছি দাঁড়া, একদম কাছাকাছি দাঁড়া, এগুলা কোনো সমস্যা নাই তো। তাহলে আপনি তো টেনশনের কি আছে বলেন? এত টেনশন কেন করবেন? আপনি 109, 111, 113 তিনটাই বসান। যদিও বা আপনি এরকম সমস্যায় পড়বেন না আশা করি, আমি নিশ্চিত। কিন্তু যদি এরকম কনফিউশন সৃষ্টি হয়ে যায়, দ্বারা তিনটায় বসায় দিয়ে আসেন সহায়তাকারীর জন্য, সবগুলাই কাছাকাছি, যদি এমসিকিউ না হয় আর কি। আর এমসিকিউ হলে আপনি এমনি বুঝে ফেলবেন। ঠিক আছে? এই হলো দণ্ডবিধি আইনের 111 ধারা। আর 112 ধারার জায়গাটা কি? 112 ধারার জায়গাটা হলো 111 ধারার ভিতরে আমি একটা এমসিকিউ প্রশ্ন করি, তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন 112 ধারাটা কি। শরীফুল কাকে বলছে? শরীফুল সুশান্তকে বলছে মাহফুজের বাড়িতে কি করার জন্য? চুরি করার জন্য। বুঝেন? ওকে নিয়ে যাও, কান্না করতেছে। মাহফুজের বাড়িতে চুরি করার জন্য, বোঝার চেষ্টা করেন। সুশান্ত মাহফুজের বাড়িতে চুরি করছে, সাথে অগ্নিসংযোগ করছে। এটা একটা উদাহরণ, মনে রাখেন। সেকেন্ড, শরীফুল সুশান্তকে বলছে মাহফুজের বাড়িতে চুরি করার জন্য, মাহফুজ বাড়িতে সুশান্ত চুরি করছে এবং দস্যুতা করছে। দুইটা কথা বুঝছেন তো? তাহলে 112 ধারাটা কোনটার জন্য? প্রথম উদাহরণের জন্য সৃষ্টি, না দ্বিতীয় উদাহরণের জন্য? দ্বিতীয় উদাহরণটার জন্য সৃষ্টি। যেহেতু এইখানে শরীফুল বলছিল চুরি করার জন্য, সে যদি দস্যুতা করে ফেলছে, তাহলে শরীফুল কি করতে পারে না? দস্যুতার দায় এড়াইতে পারে না। 111 ধারার যে ক্ষেত্রে সম্ভাব্য ফল, এই ধারা থেকে সৃষ্টি ধারাগত 112। যদি 111 ধারার প্রশ্ন চলে আসে এবং এটা সম্ভাব্য ফলের ক্ষেত্রে হয় যে এই কাজটার সাথে ওই কাজের সম্পৃক্ততা আছে, তখন 111 সাথে ধারা কত ব্যবহার করে দিবেন? 112 দ্বারা ব্যবহার করে দিবেন, কোনো অসুবিধা নাই। 113 হলো পরিণতি ভিন্ন। কি? পরিণতি ভিন্ন। তাহলে আমি বললাম কি করার জন্য? আমি বলছি আপনি তাকে আঘাত করবেন। আমি শিবলু ভাইকে বলছি যে সোহাগ ভাইকে আঘাত করেন। শিবলু ভাই সোহাগ ভাইকে আঘাত করছে। তাহলে শরীফুলের 109, শিবলু ভাইয়ের, শরীফুলের 109, 323, শিবলু ভাইয়ের কত? 323। বোঝার চেষ্টা করেন। শরীফুল শিবলু ভাইকে বলছে শাকিলকে কি করার জন্য? আঘাত করার জন্য। শিবলু ভাই শাকিলকেও আঘাত করছে, শাহিন আহমেদকেও আঘাত করছে। তাহলে এখন কত? শরীফুলের 111, শিবলুর, শরীফুলের 111, 323, আর শিবলুর 323। বুঝছেন? মানে দুইজনকে আঘাত করছে 323। তাহলে এখানে আর 109 কেন থাকলো না? কারণ এখানে একটা ভিন্ন হয়ে গেছে কিনা একটা কাজ, নয় কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তৃতীয়, শরীফুল বলছে শিবলুকে বলছে কি করার জন্য? বলছে সাইফুলকে আঘাত করার জন্য। আঘাত
শিবলু মিয়া সাইফুলকে গুরুতর আঘাত করে ফেলছে। তাহলে কি 109-এর সাথে মিল আছে? এটা কি সেম ঘটনা ঘটছে? ঘটে নাই। ভিন্ন ঘটনা ঘটছে? ঘটে নাই। কি করছে? একই কাজ করছে, তবে পরিণতি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে শরীফুলের 113, 325, আর শিবলু মিয়ার গুরুতর আঘাত করার জন্য 325 দ্বারা। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি এক উদাহরণে তিনটা কথা? তা কখন 109 বসবে, কখন 111, কখন 113? তাহলে 109, 11, 13 এগুলা কার জন্য? যে শিবলু যে ঘটনাস্থলে গেছে তার জন্য, নাকি যে সহায়তা করছে তার জন্য? তার জন্য। সহায়তা কি? কোনো কিছু করার জন্য পরিচিত করা, যে ভাই তুমি এই কাজটা করো, এটা নামই হলো কি? সহায়তা। দণ্ডবিধানের একটা ধারা হতে পারে, একটা প্রশ্ন হতে পারে কি জানেন? কি পরিস্থিতিতে একজন ব্যক্তি অপরাধের সহায়তাকারী এবং সংগঠনকারী হিসেবে গণ্য হতে পারে? পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পাইলেন যে কি পরিস্থিতিতে একই ব্যক্তি অপরাধের সংগঠনকারী এবং সহায়তাকারী হিসেবে গণ্য হতে পারে? দণ্ডবিধি আইন 1860 অনুসারে লিখুন। পারবেন? এক ব্যক্তি সে একটা অপরাধের জন্য সহায়তাকারী এবং কিকারী, সংগঠনকারী। এটার দ্বারা হলো দণ্ডবিধানের 114 দ্বারা। যদি কোনো ব্যক্তি অপরাধে উপস্থিত থেকে সহায়তা করে, উপস্থিত থেকে সহায়তা, তাহলে সে সংগঠনকারী হয়ে যায়। আবার সহায়তাকারীর দায়ও সে কি করতে পারে না? এড়াতে পারে না। এখন আমি শাহাদতকে বলছি, শাহাদত এখানে আশিকুরকে তুমি কি করো? আঘাত করো। আমি দাঁড়ায় আছি, আমি যাই নাই কিন্তু, আমি কিন্তু উপস্থিত আছি। আবার এখন শাহাদত আশিককে কি করছে? আঘাত করছে। তাহলে আমি কি করলাম? আঘাত করতে গেছি, যাই নাই। আমি কি, যেহেতু উপস্থিত এখানে, তাহলে উপস্থিত থেকে সহায়তা করলে প্রথম অপরাধের নাম কি? আমিও সংগঠনকারী। দ্বিতীয় নাম কি? আমি আবার সহায়তাকারী। তাহলে একই ক্ষেত্রে কোনো ব্যক্তি সংগঠনকারী এবং সহায়তাকারী হতে পারে। হ্যাঁ, দণ্ডবিধির 114 দ্বারাই। যদি কোনো ব্যক্তি অপরাধে উপস্থিত থেকে সহায়তা করে অপরাধের, তাহলে অপরাধে উপস্থিত থেকে সহায়তার ফলে যে অপরাধ সংগঠন হয়, সেইখানে উপস্থিত এবং সহায়তাকারী ব্যক্তি প্রথমত সে সংগঠনকারী হয়, দ্বিতীয়ত সে কি হয়? সহায়তাকারী হয়। দণ্ডবিধি আইনের কত দ্বারা? 114 দ্বারা। বুঝছেন? দণ্ডবিধি আইনের আমরা পরে একটা আলোচনা করছিলাম, মনে আছে কিনা জানি না সেটা, সরি। আচ্ছা, দণ্ডবিধি 108-এর দ্বিতীয় ব্যাখ্যাটা মনে আছে আপনাদের? 108-এর দ্বিতীয় ব্যাখ্যাটা মনে আছে? মনে আছে? কি মনে আছে বলেন? 108-এর দ্বিতীয় ব্যাখ্যা কি মনে আছে আপনাদের? আপনি কোনো অপরাধ করার জন্য কোনো ব্যক্তিকে কি করলেন? সহায়তা করলেন। আমি রায়হানকে বললাম কামালকে হত্যা করার জন্য। রায়হানকে বলছি তুমি কামালকে হত্যা করো। রায়হান কামালকে হত্যা করলো। বলেন কার কি অপরাধ? উত্তর দেন। আমি রায়হানকে বলছি কামালকে হত্যা করার জন্য, রায়হান কামালকে হত্যা করছে। কার কি অপরাধ আপনারা বলেন? শরীফুলের কি অপরাধ? রায়হানের কি অপরাধ? উত্তর দেন। হুম। তাহলে রায়হানের হলো 302, শরীফুলের হলো 109, 302। ওকে। ভুল করছেন এখানে কেউ? এখানে ভুল করে ফেলছেন? শরীফুল সিএমপি পারছো? এই প্রশ্ন উত্তর দিতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, শরীফুল রায়হানকে বলছে কামালকে হত্যা করার জন্য, রায়হান কামালকে হত্যা করে নাই। কার কি অপরাধ? রায়হান তো কামালকে হত্যা করে নাই, রায়হানের কি অপরাধ হবে? না, রায়হানের অপরাধ হবে না। তাহলে শরীফুলের কি অপরাধ? 302 দ্বারা দিতে পারবেন শরীফুলকে? হত্যা কি হয়েছে? হয় নাই। তাহলে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য যদি কেউ সহায়তা করে, অপরাধটা যদি সংগঠিত না হয়, সেই ক্ষেত্রে সহায়তাকারী শাস্তি দণ্ডবিধানের কত দ্বারা? 115 দ্বারা। এখন প্রশ্ন অনুসারে যদি বলেন রায়হান খুন করে নাই, রায়হান দায় থেকে রেহাই পাবে। শরীফুল যেহেতু বলছিল খুন যেহেতু হয় নাই, শরীফুলও রেহাই পাবে। বিষয়টা কি এরকম? না, না। অপরাধের ক্ষেত্রে আপনি সহায়তা করেন, অপরাধ সংগঠিত হোক বা না হোক, সেই ব্যক্তিও কি হবে? সহায়তাকারী হিসেবে গণ্য হবে। 108-2 নম্বর ব্যাখ্যা আছে কিনা? এখন দণ্ডবিধির 115-16 দ্বারার প্রশ্ন যদি আসে, কত বছর হয়েছে কনস্টেবল থেকে এসআই পদে, তাহলে যারা 108-2 নম্বর ব্যাখ্যাটা দিয়ে দিবে, তাদের খাতাটা কোন দিকে যাবে? অবশ্যই খাতাটা একটা ভিন্ন রূপ ধারণ করবে, এটা আপনাকে মানতেই হবে। সো তাহলে 115 দ্বারা অপরাধটা সংগঠিত হইলে শাস্তি, নাকি না হলে? সহায়তার ফলে অপরাধ যদি সংগঠিত না হয়, সেই ক্ষেত্রে কতটুক? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা। কি দণ্ড? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। মৃত্যুদণ্ড কি? খুন করলে মৃত্যুদণ্ড হইতো। আমি কারো বাড়িতে বলছি, আমি সাগরকে বলছি
নাসির উদ্দিনের বাড়িতে দলবল নিয়ে ডাকাতি করার জন্য। সাগর বলছে আমি ডাকাতি করবো না, সামনে পরীক্ষা আছে, ধরা গেলে খবর আছে, যাবো না আমি। তাহলে শরীফুলের কি অপরাধ, নাসিরের কি অপরাধ, সাগরের কি অপরাধ? সাগর যদিও বা রেহাই পেয়ে যাবে, শরীফুলের শাস্তি কত দাঁড়ায়? ডাকাতি কি হয়েছে? হয় নাই। তাহলে ডাকাতি হইলে ডাকাতির শাস্তি কি হয়? যাবজ্জীবন কারাদণ্ড হয়। অতএব মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করলে, অপরাধটা সংগঠিত না হলে, তার শাস্তি 115 দ্বারা। অতএব 115 দ্বারা কার শাস্তি? যে অপরাধটা করতে যায় নাই তার, নাকি যে হুকুম দিছিল সহায়তা করছিল তার? সহায়তাকারীর। দ্বারা কত? 115। এখন 115 দ্বারা দিলেই কি হবে? নাকি ডাকাতির দ্বারা দিতে হবে, খুনের দ্বারা? 115 দ্বারা দিলেই হয়ে যাবে। কেন জানেন? কারণ 115 দ্বারা নির্দিষ্ট শাস্তির বিধান দেয়া আছে। 7 বছর পর্যন্ত শরীফুলের কারাদণ্ড হইতে পারে। বোঝার চেষ্টা করেন। এই অধ্যায়ের ভিতরে সবচেয়ে প্রশ্নমুখী জায়গা হয় 115 এবং 16 দ্বারা। কত? 115 এবং 16 থেকে সর্বোচ্চ প্রশ্ন হয় এই অধ্যায়ের। তাহলে 115 দ্বারা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার ফলে অপরাধটা সংগঠিত হওয়ার শাস্তি, নাকি সংগঠিত না হওয়ার শাস্তি? সংগঠিত না হওয়ার শাস্তি। এখন বলবে যে অপরাধ তো সংগঠিত হইল না, তাহলে শাস্তি কেন হলো? বলবেন 108-এর দ্বিতীয় ব্যাখ্যাতে বলা আছে, অপরাধের সহায়তা করলে, অপরাধ হোক বা না হোক, সহায়তাকারী কি পাবে? শাস্তি পাবে। তাহলে কত বছর শাস্তি? যদি বলে দণ্ডবিধি আইনের 115 দ্বারাই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করলো এবং অপরাধটা সংগঠিত হলো না, তাহলে সহায়তাকারীর শাস্তি কতটুকু হবে? যে অপরাধের জন্য সহায়তা করছিল সেই অপরাধের সমান শাস্তি পাবে, যে অপরাধের জন্য সহায়তা করছিল সেই অপরাধের অর্ধেক শাস্তি পাবে, যে অপরাধের সহায়তা করছিল তার 4 ভাগের 1 ভাগ পাবে, নাকি নির্দিষ্ট 7 বছর মেয়াদের কারাদণ্ড ভোগ করবে? উত্তর হলো নির্দিষ্ট 7 বছর মেয়াদের কারাদণ্ড ভোগ করবে। এখানে নির্দিষ্ট দণ্ডের পরিমাণ কি করা আছে? দেয়া আছে। কত বছর? যে এরকম সহায়তার জন্য যে ব্যক্তি সহায়তা করবে তার শাস্তি যাহার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা জরিমানা দণ্ড হবে। এই নির্দিষ্ট দণ্ডের বিধান এখানে কি আছে? দেয়া আছে। এরপরের বিষয়টা হলো দণ্ডবিধি আইনের 115 দুইটা অংশে ভাগ। আরেকটা অংশ কি? এখন শরীফুল বলছিল কাকে? রায়হানকে বলছিল কামালকে কি করার জন্য? হত্যা করার জন্য। বুঝেন কি করার জন্য? বলেন, সবাই বলেন কি করার জন্য? খুন করার জন্য বা হত্যা করার জন্য। এখন রায়হান গেছে কামালকে হত্যা করার জন্য, চলে গেছে, গিয়া তাকে হত্যা করার জন্য আঘাত করছে। হত্যা হয় নাই, কি হইছে? জখম হইছে। এখন প্রশ্ন অনুসারে বলা হয়েছিল কি খুন করার জন্য। রায়হান কি খুন করতে পারছে? খুন হইছে? হয় নাই। রায়হান কি করছে? আঘাত করছে। কতটুকু আঘাত? মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে ফেলছে, কিন্তু খুন হয় নাই। তাহলে নর্মালি প্রশ্ন অনুসারে রায়হানের অপরাধ কি? রায়হানের অপরাধ দণ্ডবিধি আইনের 115 ধারা। আর যদি আপনি আইনের গভীরে ঢুকতে চান, তাহলে আপনি সাথে একটা ধারা ব্যবহার করতে পারেন, দণ্ডবিধি আইনের 300 কত ধারা? 26 ধারা। যদি আরো গভীরে লিখতে চান, খুনের যে চেষ্টা করছে, 307 ধারা। তাহলে রায়হানের জন্য কত? 115। মানে তাহলে আর আপনার আর কোনো কি থাকবে না, টেনশন থাকবে না। রায়হানের 115, 115 রায়হানের দেওয়ার দরকার নাই। 115 কার জন্য আসবে? শরীফুলের জন্য আসবে। রায়হানের জন্য 326, 307। কেন? খুন করতে গেছিল, গুরুতর জখম করে ফেলছে 326, খুনের চেষ্টা করছে 307। শরীফুলের কত? শরীফুলকেও আপনি 326-এ নিতে পারবেন, 307-এ নিতে পারবেন, কিন্তু না দিলেও চলবে। শরীফুলের সহায়তার জন্য কত দ্বারা? 115 দ্বারা। কত বছর? 14 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। তাহলে এখন 326, 307-এর হিসাব বাদ। তাহলে খুন করার জন্য বলছি, মৃত্যুদণ্ড অপরাধ করে নাই 115, কিন্তু এটা করতে গেছে কি হয়েছে? আঘাতপ্রাপ্ত হয়েছে। তখন কত? তখন রায়হান আঘাতের অপরাধে ভোগ করবে, আর শরীফুল কত হবে? দণ্ডবিধি আইনের 115 দ্বারাই শাস্তি ভোগ করবে। কতদিন? 14 বছর পর্যন্ত শরীফুলের কি হইতে পারে? শাস্তি হতে পারে। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসছে, যে আপনি আগে বললেন, এই এই কথাটা ভালো করে লক্ষ্য করেন, যে আপনি আগে বললেন বা বইয়ের ভাষায় বলতেছে অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে, কিন্তু এখানে তো আঘাত হয়ে গেছে। তাহলে বোঝার চেষ্টা করেন সুমন তালুকদার, এখানে যে আঘাত হয়ে গেছে, আমার কি আঘাত করার কথা বলছিলাম না খুন করার জন্য বলছিলাম? বলছিলাম কিন্তু খুন করার জন্য। ওই অপরাধটা কিন্তু কি হয় নাই? সংগঠিত হয় নাই। অতএব এই জন্য আমার জন্য দ্বারা কত হবে? 115 দ্বারা। কত বছর পর্যন্ত? আমার মেয়াদ 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, এবং অর্থদণ্ড বা জরিমানা দণ্ড হতে পারে। এমসিকিউ প্রশ্ন করে উত্তর দেন। দণ্ডবিধানের 115 দ্বারা কোনটা সঠিক? ক, অপরাধের সহায়তার শাস্তি।
খ, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার শাস্তি। গ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার শাস্তি। ঘ, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার শাস্তি অপরাধটি সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। তাহলে সঠিক কোনটা? 4 নম্বরটা। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার শাস্তি, যে ক্ষেত্রে অপরাধটা সংগঠিত না হয়। এটা একটা এমসিকিউ। সেকেন্ড, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তার জন্য যদি কেউ সহায়তা যদি করে, তাহলে 115 দ্বারা শাস্তির ক্ষেত্রে কোনটা সঠিক? অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে শাস্তি, খ, অপরাধটা সংগঠন করতে গিয়ে আঘাত করার শাস্তি, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। অপরাধটা সংগঠিত না হওয়ার, প্রথম হলো অপরাধটা সংগঠিত হলোই না, দ্বিতীয়ত কি অপরাধটা সংগঠন করতে গিয়ে কি করছে, যদি ফলে ক্ষতি সাধিত কার্য সম্পাদিত হইলে এবং সহায়তাকারীকে সহায়তার ফলে যে কার্যের জন্য দায়ী করা হয় সেই কার্য এবং যাহা কোনো ব্যক্তিকে আঘাত হানে তাহা সম্পাদিত হইলে সহায়তাকারী যে কোনো বর্ণনার কারাদণ্ড হবে। দ্বারা হলো কত? 114 দ্বারা। 115 দ্বারা। তাহলে বলেন দণ্ডবিধানের 115 দ্বারা কয়টা রূপ? কয়টা রূপ? দুইটা রূপ। এখানে অনেকের কষ্ট হবে বুঝতে, আমি আরো সহজ করে বলে দিচ্ছি। আমি একজনকে বলছি একজনকে হত্যা করেন, সে বলে হত্যা করব না, সে রেহাই, আমার 115 দ্বারায় 7 বছর। আমি একজনকে বলছি আরেকজনকে হত্যা করেন, সে হত্যা করতে গেছে, হত্যা না করে আঘাত করে চলে আসছে, তাহলে আমার শাস্তি কত দাঁড়ায়? 115 দ্বারায় 14 বছর পর্যন্ত। তাহলে বলবেন তো অপরাধ তো না হওয়ার ক্ষেত্রে বলছেন 115, তাহলে এখানে যে আপনি অপরাধ হওয়ার ক্ষেত্রে 115 বলছেন, আমি আপনাকে বলবো আইন আপনাকে বলতেছে 115 দ্বারা যে অপরাধটা হয়েছে, আমি খুন করতে বলছিলাম, খুন করে নাই, খুন হয় নাই, কি হয়েছে? আঘাত হয়েছে, এই জন্য এখানে আমার 115 দ্বারা থাকবে। বুঝাইতে পারছি বিষয়টা? এই হলো দণ্ডবিধানের কত দ্বারা? 115 দ্বারা। আপনি যদি ভিতরে শাস্তির জায়গা নাও দেখেন, নো প্রবলেম, আপনি শুধু এতটুকু বুঝেন বড় ধরনের যে অপরাধগুলোর জন্য সহায়তা করা হয়েছে, যদি এই অপরাধগুলা সহায়তার ফলে সংগঠন না হয়, তাহলে সহায়তাকারী দায় এড়াইতে পারে না, 115 দ্বারায় শাস্তি ভোগ করবে। কতটুক বড়? মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সম বড়। 116 দ্বারা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। তাহলে কারাদণ্ড কি হইতে পারে? ছোটখাটো অপরাধের জন্য। হ্যাঁ, ছোটখাটো অপরাধের জন্য। আমি বলছি অমর সানিকে দল বল নিয়ে তোমরা বেআইনি সমাবেশ করো, কিন্তু সে বলে না আমরা বেআইনি সমাবেশ করতে পারবো না। আমি একজনকে বলছি, আমি আমি আপনার তহিদকে বলছি কি করার জন্য, আমি তহিদকে বলছি তানবীরের বাড়িতে চুরি করার জন্য, তহিদ বলে না আমি তো চুরি করতে পারবো না। তাহলে এটা কি মৃত্যুদণ্ড হইতো? চুরি করলে যাবজ্জীবন কারাদণ্ড হইতো না। তাহলে কারাদণ্ড, মৃত্যুদণ্ড বড় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ড তারপরে, তারপরে কি কারাদণ্ড। তাহলে কারাদণ্ড বা ছোটখাটো অপরাধের জন্য যদি সহায়তা করি, সে যদি বলে যে না আমি এটা করবো না, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি কত দ্বারা? 116 দ্বারা। অর্থাৎ আমি একজনকে বলছি, আমি একজনকে ঘুষ দিতে চাইলাম, কি দিতে চাইলাম? ঘুষ। ঘুষ দেয়া নেওয়া দুইটাই অপরাধ না? তাহলে যাকে ঘুষ দিতে চাইছে সে বলে আমি ঘুষ নিব না, তাহলে আমি ঘুষ দেওয়ার জন্য তারা সহায়তা করছি না। সে যদিও বা কোনো শাস্তি না পায়, তাহলে আমার জন্য কত দ্বারা আনতে পারবেন? আমার জন্য শাস্তির জায়গা আনতে পারবেন ঘুষ দেওয়ার শাস্তি দণ্ডবিধানের 161 দ্বারা। 161-র সাথে আমার কি করতে পারবেন? সহায়তার জন্য 116 দ্বারা কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আমি তানবীরকে বলছি কার বাড়িতে? তহিদের বাড়িতে চুরি করার জন্য, তানবীর বলে পারবে না, পারবে না, তাহলে তানবীরের কোনো অপরাধ না। শরীফুলের কত দ্বারা? ওই যে বাড়িতে গৃহ থেকে চুরি করার কথা বলছিলাম, তাহলে শরীফুলের হবে কত দ্বারা? 116, 380। তাহলে এখানে আপনার 116 ওই শাস্তির দ্বারাটা কেন আনতে হবে? যে অপরাধের জায়গাটা, ওই জায়গাটা কেন আনতে হবে জানেন? কারণ এখানে নির্দিষ্ট শাস্তির পরিমাণ কি নাই, বলা নাই। অতএব 116 দ্বারা দিয়ে প্রশ্নের পূর্ণাঙ্গ রূপ আসবে না, সাথে শাস্তির জায়গা দিতে হবে। 116 দ্বারা শাস্তির পরিমাণটা কেমন ভাবে হবে? 116 দ্বারা শাস্তির পরিমাণ দুই রকম। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য সহায়তা করলাম, সে অপরাধটা করে নাই। কি অপরাধের জন্য? চুরি করার জন্য। চুরির শাস্তি কত বছর? কত বছর চুরির শাস্তি? 3 বছর, দণ্ডবিধির 379 দ্বারায়। তাহলে আমি শহীদুলকে বললাম মিজানের বাড়িতে চুরি করার জন্য, শহীদুল বলে আমি পারবো না, শহীদুল রেহাই পেয়ে যাবে। শরীফুলের শাস্তি কতদিন হবে বলতে পারবেন? ওই চুরির শাস্তির দীর্ঘতম মেয়াদের 1/4 অংশ হবে, অর্থাৎ 36 মাসের 4/1 ভাগ, তার মানে 9 মাস। শরীফুলের শাস্তি হবে কয় মাস? 9 মাস। তাহলে শরীফুলের হবে 116, 380। 380 4/1 ভাগ হবে। আর যদি সরকারি কর্মচারী সহায়তা করে, আমি একজন সরকারি কর্মচারী হিসেবে কি করলাম?
আমি একজন সরকারি কর্মচারী হিসেবে বিপ্লবকে বললাম মনিরের বাড়িতে কি করার জন্য, চুরি করার জন্য। বিপ্লব বলে আমি পারবো না। তাহলে সরকারি কর্মচারী হিসেবে শরীফুলের শাস্তি কত হবে? এই অপরাধের দীর্ঘতম মেয়াদের অর্ধেক হবে। অর্থাৎ 3 বছর চুরির শাস্তির অর্ধেক আমাকে দিবে। কয় মাস? অর্থাৎ 18 মাস শাস্তি আমার হবে। তাহলে আমার হবে 380, 116। আর ওই ব্যক্তি কি পেয়ে যাবে? রেহাই পেয়ে যাবে। বুঝছেন বিষয়টা? তাহলে 115 আর 16 ধারার ভিতরে পার্থক্য কি? 115 হলো মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা না হওয়ার ক্ষেত্রে। 116 ধারা হলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা অপরাধটা সংগঠিত না হওয়ার ক্ষেত্রে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে বড় অপরাধের সহায়তা, অপরাধটা না হলেও সহায়তাকারীর শাস্তি 115। ছোট অপরাধের সহায়তা, অপরাধটা সংগঠিত না হলেও সহায়তাকারীর শাস্তি কত? 116। 116তে শাস্তির পরিমাণ কিরকম? সরকারি কর্মচারী ছাড়া হইলে 4/1 আর সরকারি কর্মচারী হইলে কত? অর্ধেক দণ্ড ভোগ করবে। এগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন দুইটা দিকে হয়েছে। দুইটা দিকে এমসিকিউ প্রশ্ন হয়েছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা। হুম। 115-16 বুঝেন এমন কেউ আছেন? 115-16 বুঝেন এমন কেউ আছেন? আচ্ছা, বুঝা যাবেন। আজকে না বুঝলে কালকে কে বুঝবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। দণ্ডবিধানের 117 দ্বারা জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধের সহায়তা। কি? জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে অপরাধের জন্য কি সহায়তা? মানে আপনি যদি বেআইনি সমাবেশের জন্য সহায়তা করেন, দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হওয়ার জন্য সহায়তা করেন, এরকম সহায়তা আছে না? তাহলে জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অপরাধে সহায়তা করে যার শাস্তি 3 বছর পর্যন্ত হইতে পারে, বা ধরেন বেআইনি সমাবেশে যদি কেউ সহায়তা করে, বেআইনি সমাবেশে সহায়তা যদি জায়গা পান, তাহলে দেখবেন সাথে দণ্ডবিধানে 117 দ্বারা কি করছে? দিয়ে দিছে। মানে এমন ব্যক্তিকে সহায়তা করছি, সহায়তাকারী একজন ব্যক্তিকে না। আমি যাদেরকে সহায়তা করলাম ওইখানে কতজন? 10 জন, 20 জন, 30 জন, 50 জন ব্যক্তি আছে। হ্যাঁ, আমি সবাইকে বলছি তোমরা একটা আন্দোলনে নেমে যাও না, এটা নাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। একজন না, অনেকজন ব্যক্তি নেমে পড়ছে। তাহলে এরকম জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তিকে যদি কেউ অপরাধে সহায়তা করে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির কত? দণ্ডবিধানের 117 ধারা। এরপরে আসেন 118, 19, 20। এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। দণ্ডবিধানের 118 যদি বুঝেন তাহলে 19, 20 বুঝে ফেলবেন। এই সম্পর্কে দণ্ডবিধানের অনেক ধারা আছে, কিন্তু এক একটা আপনাকে বুঝে নিতে হবে কি চাচ্ছে। অপরাধটা এখনো সংগঠিত হয় নাই, কিন্তু সংগঠিত হতে পারে যদি এরকম ষড়যন্ত্র কেউ গোপন করে। অর্থাৎ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন, ষড়যন্ত্রের সংবাদ গোপন। বুঝার চেষ্টা করেন। মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এমন মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ যদি কেউ গোপন করে, তাহলে তার শাস্তি হবে কত দ্বারা? 118 দ্বারা। আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ যদি কেউ গোপন করে, তাহলে তার শাস্তি হবে কত দ্বারা? দণ্ডবিধানের 120 দ্বারা। তাহলে 115 এবং 16, 118 এবং 20-এর ভিতরে পার্থক্য কি? 118 হলো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে সহায়তা না হওয়ার ক্ষেত্রে। 116তে হলো কারাদণ্ডে দণ্ডনীয় সহায়তা না হওয়ার ক্ষেত্রে। আর 118 কি? মৃত্যুদণ্ড হতে পারে। ধরেন শাহিন নামক ব্যক্তিকে একজন হত্যা করে ফেলবে, শরীফুল এই সংবাদটা জানে, জানার পরেও সে পুলিশকে কি করে নাই? সংবাদ দেয় নাই। অথবা বলবে যে অন্য এলাকার ভিতরে একটা হত্যাকাণ্ড হইতে পারে, পুলিশকে এমন সংবাদ দিছে। অর্থাৎ শাহিনকে হত্যার ষড়যন্ত্রের সংবাদটা শরীফুল কি করছে? গোপন করে ফেলছে। তাহলে এই রকম, তাহলে 118 দ্বারা কার শাস্তি? অপরাধের সহায়তার শাস্তি নাকি সংবাদ গোপন করার শাস্তি? আমরা 107-এর ব্যাখ্যাতে কি পড়ছিলাম? যদি কেউ তথ্য বা সংবাদ গোপন করে অপরাধের সহায়তা করে, সে কি হয়? সে কিন্তু সহায়তাকারী হয়। এখন যখন আপনি 118, 20 লিখবেন, তখন যদি 107-এর 1 নম্বর ব্যাখ্যাটা বসায় দেন, আপনার খাতাটা কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ উৎপত্তি কোথায়? উৎপত্তি হলো 107-এর ব্যাখ্যা থেকে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? যে তথ্য গোপন করাও অপরাধের কি হয়? সহায়তাকারী হয়। এখন আসেন 118-তে। এখন শাহিনকে যে হত্যা করবে এটা শরীফুল জানে, কিন্তু পুলিশ অফিসারকে সংবাদ দিছে অন্য ব্যক্তিকে হত্যা করবে বা অন্যদিকে দাবিত করছে, অথবা পুলিশকে এই সংবাদটা দেয় নাই। তাহলে এখন কি শরীফুল শাস্তি হবে? যদি শাহিনকে হত্যা করে ফেলে, এই সংবাদ শরীফুল শুধু গোপন করার জন্য তার শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। আর শাহিনকে হত্যা করে নাই, তবু তো শরীফুল সংবাদ গোপন করছিল,
তার শাস্তি 3 বছর পর্যন্ত হতে পারে। অতএব আমি যে অপরাধের সংবাদটা গোপন করলাম, এই অপরাধটা যদি সংগঠিত হয়ে যায় তাহলে আমি শাস্তি ভোগ করব, নাকি এই অপরাধটা সংগঠিত না হলে শাস্তি ভোগ করব, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। দণ্ডবিধানের 118 ধারা। তাহলে 118 ধারা মূলত শাস্তি কিসের শাস্তি? কিসের শাস্তি? সরকারি কর্মচারীকে বাধা দানের শাস্তি, কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার শাস্তি, নাকি বড় ধরনের অপরাধের সংবাদ বা অপরাধের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার শাস্তি? ষড়যন্ত্রের সংবাদ গোপন করার শাস্তি 118। আর যদি ছোটখাটো অপরাধ হয় কারাদণ্ড। কার বাড়িতে আজকে বিভু 290 বাড়িতে কি হবে? চুরি হবে রাত্রেবেলা, আমি জানি। তাহলে এই চুরি সংবাদটা আমি কি করি নাই? পুলিশ অফিসারকে, ম্যাজিস্ট্রেটকে প্রদান করি নাই। তাহলে আমি কি করলাম? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ষড়যন্ত্রের সংবাদ কি করলাম? গোপন করলাম। তাহলে আমার শাস্তি কত দ্বারাই হবে? দণ্ডবিধি আইনের 120 দ্বারাই হবে। কতদিন হবে? যদি এই অপরাধটা চুরি ওই দিন ওই বাড়িতে হয়ে যায়, তাহলে এই অপরাধের দীর্ঘতম মেয়াদের 4/1 শাস্তি হবে। আর যদি না হয় তাহলে 8/1 শাস্তি হবে। এটা দুইটা থেকে এমসিকিউ হয়েছে প্রশ্ন। অর্থাৎ কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সংবাদ যদি কেউ গোপন করে তাহলে তার শাস্তির পরিমাণ কি কখন হবে? অপরাধটা সংগঠিত হলে নাকি না হলে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। আমার সংবাদ, আমি ষড়যন্ত্র গোপন করছি, এই জন্য সানির বাড়িতে চুরি হয়ে গেছে। তাহলে সানির বাড়িতে চুরি হলো চুদ্দের শাস্তি কত বছর? 3 বছর। আমার কত দিন? 9 মাস। আমি সংবাদ গোপন করলাম সানির বাড়িতে চুরি হবে, সংবাদ দেই নাই, চুরি হয় নাই, তাহলে এই সংবাদটা যদি পরবর্তীতে জানতে পারে কেউ, তাহলে আমার শাস্তি কতদিন? 4 মাস, 4.5 মাস। কেন? অর্থাৎ এই মূল অপরাধের 8/1 শাস্তি আমাকে কি করতে হবে? বুক করতে হবে। এখন আপনি বলতেছেন আমাদের কি শাস্তি মনে রাখতে হবে? দণ্ডবিধির কিছু আপনার এরকম পয়েন্টের জায়গা আছে, এগুলোর এমসিকিউ প্রশ্ন হয়। এই জন্য আমি এই জায়গার শাস্তিগুলো বলতেছি, এগুলোর এমসিকিউ দিয়ে দেই। লিখিত পরীক্ষার জন্য কি নয়, জরুরি নয়। আর যদি এরকমটা মনে করেন যে 2-4টা আমার এমসিকিউ ছুটে যাক শাস্তির জন্য, আমি নিব না, তাহলে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি 118 কি পড়বেন? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ যদি গোপন করে তাহলে তার শাস্তি 118। কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ যদি গোপন করে তার শাস্তি 120। আর যদি সরকারি কর্মচারীরা এই সমস্ত সংবাদ গোপন করে তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 119 দ্বারা। বোঝার চেষ্টা করছেন? তাহলে 118 বড় ধরনের অপরাধের সংবাদ আপনি গোপন করছেন, 120 ছোটখাটো করছেন। এই কাজটা যদি সরকারি কর্মচারী করে ফেলে তাহলে তার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 119 দ্বারা। যদি অপরাধটা সংগঠিত হয়ে যায় তাহলে অর্ধেক শাস্তি। যদি অপরাধটা সংগঠিত না হয় 4/1 শাস্তি। আর যদি এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় সংবাদ গোপন করে তাহলে তার শাস্তি 10 বছর পর্যন্ত হতে পারে দণ্ডবিধির 119 দ্বারা। তাহলে 118-তে যেটা গোপন রাখলো ব্যক্তি, 120-এ যেটা গোপন রাখলো কোনো ব্যক্তি, যদি এটা সরকারি কর্মচারী গোপন করে তার শাস্তি কত? 119। তাহলে সরকারি কর্মচারীরা গোপন করলে সাধারণ ব্যক্তিদের মতোই শাস্তি না বেশি হবে? সাধারণ ব্যক্তিরা গোপন করলে অপরাধটা হয়ে গেলে 4/1 শাস্তি, সরকারি কর্মচারী গোপন করলে অপরাধটা হয়ে গেলে অর্ধেক শাস্তি। সাধারণ ব্যক্তিরা গোপন করলে না হলে 8/1। সরকারি কর্মচারী যদি গোপন করে অপরাধ না হয় তাহলে 4/1 শাস্তি হয়। তাহলে দণ্ডবিধি এরকম আরো অনেক কথা গিয়া পাবেন। এখন অপরাধের সংবাদ আপনি গোপন করলেন, যদি কোনো ব্যক্তি অপরাধের তথ্য প্রদান না করে তাহলে তার শাস্তি দণ্ডবিধির কত দ্বারা? 176 দ্বারা। যদি কোনো ব্যক্তি, বোঝার চেষ্টা করেন, আপনি বুঝতে হবে যে কোনটা আমার কাছে চাইছে। তো এখানে কি ষড়যন্ত্র? যদি ষড়যন্ত্রের সংবাদ থাকে তখন 118, 19, 20। আর যদি বলে সরকারি কর্মচারীর নিকট কোনো ব্যক্তি অপরাধের তথ্য প্রদান করে নাই তাহলে তার শাস্তি কত? 176। আবার যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর নিকট অপরাধের মিথ্যা তথ্য প্রদান করছে তাহলে তার শাস্তি আবার 177। আবার যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর নিকট সংগঠিত অপরাধ সম্পর্কে তথ্য প্রদান না করে তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 202 দ্বারা। আবার যদি সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 203 দ্বারা। আবার আরো নিবেন, আবার যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য সরবরাহ করে তার শাস্তি দণ্ডবিধি আইনের 182 দ্বারা। আবার যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আশ্রয় দানের উদ্দেশ্যে সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য প্রদান করে তার শাস্তি দণ্ডবিধি আইনের 201 দ্বারা। আরো আছে অনেক।
সবগুলো বললে আপনার মাথার উপরে দিয়ে চলে যাবে, বলুন এগুলো কি বলতেছে। আপনি 2 দিন পরে গিয়ে বলবেন যে এরকম এরকম দণ্ডবিধি আইনটা এরকম। এই জন্য পূর্ণ মনোযোগ রাখতে হবে দণ্ডবিধির ক্ষেত্রে, তাহলে আপনি দণ্ডবিধির প্রশ্ন আপনি কি করতে পারবেন, সঠিক জায়গায় টাচ করতে পারবেন। অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নাই, যথেষ্ট সময় আমাদের আছে ইনশাল্লাহ। আমরা এগুলো পড়বো, বারবার রিভিশন দিব, পরীক্ষায় অংশগ্রহণ করব, ইনশাল্লাহ দেখবেন যে এগুলো একদম পানির মতো হয়ে গেছে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি রিল্যাক্সে থাকেন, আপনি মানসিক বেশি একটা চাপ নিয়েন না। পড়া যে একটা পড়া যে একটা প্রমোশনের জন্য, এটা ভুলে গিয়া পড়াটাই যদি আপনার কষ্টের সবচেয়ে বড় কারণ হয়ে যায়, মানসিক যন্ত্রণার কারণ হয়ে যায়, তাহলে এই পড়া থেকে আপনি বরকত পাবেন না। এটা একটা আনন্দের জায়গা, এটা একটা আপনি রিল্যাক্স নিয়ে পড়তে হবে। আজকে ভাল লাগতেছে না, পড়া বাদ, বাড়িতে বিশেষ একটা প্রোগ্রাম আছে যান না, বন্ধু বান্ধবের বিশেষ একটা আড্ডা আপনি যান নাই, মন কিন্তু এখানে আপনি পড়ার টেবিলে শুধু শুধু বসে আছেন না, এরকমটা না। আপনি নিজের মনটাকে ঠিক করেন যে আমি আজকে রাতে 4 ঘন্টা পড়ার মতো পড়বো, দেখবেন 3 দিনের সমান পড়া আপনি একদিনে পড়ে ফেলতে পারতেছে। এটা এমন না যে ডেলি 8 ঘন্টাই পড়তে হবে, ডেলি 5 ঘন্টাই পড়তে হবে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পড়তে হবে, বাচ্চা কাচ্চাদেরকে কাছে আসতে দেওয়া যাবে না, বউয়ের সাথে কোনো কথা নাই। না, লাইফটারে আপনি এরকম একবারে জেলখানার মতো করে পড়াশোনা শুরু করেন না, রিল্যাক্সে পড়েন, রিল্যাক্সে পড়েন, অল্প পড়ে আপনি বরকত পাবেন, বুঝছেন। আসলে অনেক কিছু কিন্তু না, অল্পতেই অনেক কিছু নেওয়া যায়। এই জন্য মাইন্ড সেট আপটা আপনি ঠিক রাখবেন। আগামী ক্লাস থেকে আমাদের দণ্ডবিধি আইনের আলোচনা 5-এর ক অধ্যায় পড়বো, 6 অধ্যায় এবং 7 অধ্যায়, অর্থাৎ দণ্ডবিধি আইনের 120-এর ক থেকে শুরু করে দণ্ডবিধি আইনের 100 আমরা চলে যাবো এক পরে। দণ্ডবিধি আইনের কত ধারা পর্যন্ত, অনেকগুলা কম গুরুত্বপূর্ণ জায়গা তো, দণ্ডবিধি আইনের 140 ধারা পর্যন্ত। আগামী ক্লাসে 120 থেকে 120-এর ক থেকে 140 পর্যন্ত আমাদের আগামী ক্লাসের আলোচনা থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।